পরীক্ষা 26 তারিখ স্যার। 26। 26। আমরা কোশ্চেনের প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা করি, যেহেতু বই আছে আমাদের কাছে, তাই না? নাকি? হুম। হাউ ডু ইউ থিঙ্ক? তুমি আমার কথা শুনতে পেরেছো? জি 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 স্যার, স্যার, শুনতে বলেন। পেরেছি স্যার। কোর্সের প্যাটার্ন নিয়ে আলোচনা করলে ভালো হয় স্যার, মনে হয়। কারণ হচ্ছে কি, আমি তো একটা বই তো স্পেসিফিক আছে। জি স্যার, শুনতে পাচ্ছি। আমার কোশ্চেনের প্যাটার্নটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে আহ, একটু সুবিধা হবে সবারই, হ্যাঁ, সবার জন্য। ওকে। এটা তো 14 ব্যাচ, তাই না? তোমরা তোমরা 14 ব্যাচ না? 14 ব্যাচ সেকেন্ড সেমিস্টার না জি তোমাদের? স্যার, জি স্যার, জি জি স্যার। জি স্যার। স্যার, 14 সেকেন্ড সেমিস্টার। ওকে। দেখা গেল কোশ্চেন আর এক ব্যাচেরটা বললাম, আলোচনা করলাম। আচ্ছা, কেউ একজন নোট নিবে? হুম। হাই আব্দুল হাই নাই না এখানে? কেউ একজন নোট নিবে না যার যার মতো শেষে নিবে, তাই বলছি। স্যার আপনি বললে সবাই নিবে আর কি স্যার। ওকে, ঠিক আছে। আমরা রচনামূলক প্রশ্ন 4টে লিখি তো, 4টা উত্তর দিতে হয়, 8টা কোশ্চেন থাকে আমাদের। তো আমি প্রথম লেকচারে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা? ফার্স্ট লেকচারে, যে ভূগোল কাকে বলে, মানবিক ভূগোলের ভূগোল, মানবিক ভূগোল। না, রেকর্ড করো না, এগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করছি তো। হ্যাঁ, এটা দরকার নেই, রেকর্ড করার দরকার নেই। কোশ্চেনের প্যাটার্ন নিয়ে যেহেতু আলোচনা করছি, এটা একটা রেকর্ডেড হয়ে যায় তো জিনিসটা, হ্যাঁ। এটা তোমাদের সুবিধার্থে বলছি। আহ, ভূগোল, ভূগোল এবং মানবিক ভূগোলের সংজ্ঞা এইভাবে লেখো, 1 নাম্বার দিয়ে তারপরে পয়েন্ট করে লেখো। ভূগোল মানবিক ভূগোলের সংজ্ঞা, এর প্রকৃতি ও পরিধি আলোচনা। ঠিক আছে, এইভাবে লিখে রাখো শুধু। কি বললাম শব্দটা? ভূগোল এবং মানবিক ভূগোলের সংজ্ঞা, এর প্রকৃতি এবং পরিধি আলোচনা। ঠিক আছে, লেখা শেষ হলে বলো, তারপর আমি আবার সেকেন্ড আরেকটা যাবো। আচ্ছা, কি সেকেন্ড কোশ্চেন বলবো, মানে সেকেন্ড টপিকটা? জি স্যার, জি স্যার। সেকেন্ড টপিকটা হলো, আমরা অর্থনৈতিক যেহেতু মানুষ নিয়ে আলোচনা করি বলেছি এটার মধ্যে, তো মানুষের যে কর্মকাণ্ড বা অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ডও বলতে পারে, মনুষ্য কর্মকাণ্ডও বলতে পারে। ঠিক আছে, অর্থনৈতিক কর্মকাণ্ড যদি বলে একই কথা, মানুষ যে কাজগুলো করে সেগুলো, বা মনুষ্য কর্মকাণ্ড যদি বলে সেটা একই কথা। এই কর্মকাণ্ড বলতে কি বোঝায়? হুম, এই কর্মকাণ্ডের শ্রেণীভাগ, প্রত্যেকটা শ্রেণীর ওই যে উদাহরণ দিয়ে 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 আলোচনা করতে হবে। ঠিক আছে, এখন ল্যাঙ্গুয়েজ যাই আসুক না কেন, যদি বলো অর্থনৈতিক কর্মকাণ্ড কাকে বলে, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে শ্রেণীভাগ করি, তার উদাহরণ সহ ব্যাখ্যা করি, একই তো কথা, তাই না? আবার যদি বলে মনুষ্য কর্মকাণ্ড কাকে বলে, কেউ কেউ যেন পাজেল না হয়ে যায় আর কি। ওকে, যাই আসুক এটা একই ধরনের উত্তর হবে। ওকে, ক্লিয়ার হচ্ছে তোমরা বিষয়টা? জি স্যার। ওকে। 3 নম্বর পয়েন্ট হলো সেটেলমেন্ট, মানে স্যার, স্যার, হ্যাঁ, বলো। হ্যালো স্যার, অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রশ্নটা আরেকবার একটু বলবেন? মানুষের যে কর্মকাণ্ড আছে বা অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, তার সংজ্ঞা চাবে, শ্রেণীভাগ চাবে এবং ব্যাখ্যা চাবে। ঠিক আছে, সংজ্ঞা, শ্রেণীভাগ, ব্যাখ্যা।
ওকে, জি স্যার, ওকে 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 স্যার। একইভাবে 3 নম্বরে গিয়ে জনপদের সংজ্ঞা, শ্রেণীভাগ, ব্যাখ্যা। হুম, এর উপাদানগুলো কি কি? একটা জনপদের কি কি উপাদান থাকে? হুম, এবং জনপদের প্রকৃতিগুলো কি কি, এগুলো আলোচনা। ঠিক আছে। জনপদের শ্রেণীভাগ করেছিলাম, মনে আছে? গ্রামীণ জনপদ, নগর জনপদ। হুম, জি স্যার। তবে গ্রামীণ জনপদের প্যাটার্নটা নিয়ে একটু কথা বলেছিলাম। হুম, ঠিক আছে। জি স্যার। তারপরে মানুষ আর পরিবেশের আন্তঃসম্পর্ক যে আছে মানুষ এবং পরিবেশের মধ্যে, এর মধ্যে পরিবেশিক সম্ভাবনাবাদ সম্পর্কে আলোচনা আছে। একটা হচ্ছে পরিবেশিক সম্ভাবনাবাদ, আর একটা হচ্ছে পরিবেশিক নিমিত্তবাদ। দুইটি লিখে রাখি আমরা অবলিক দিয়ে, যে কোনো একটা আসতে পারে। মানুষ ও পরিবেশের আন্তঃসম্পর্ক বিশ্লেষণে পরিবেশিক সম্ভাবনাবাদ অথবা পারিবেশিক নিমিত্তবাদ, একটা হলো এনভায়রনমেন্টাল পসিবিলিজম আর একটা হলো ডিটারমিনিজম। যেমন এনভায়রনমেন্টাল পসিবিলিজম সংক্ষেপে আমি এটা একটু আলোচনা করি। এনভায়রনমেন্টাল পসিবিলিজম হচ্ছে পরিবেশ, প্রথমে ডিটারমিনিজম নিয়ে বলি। ডিটারমিনিজম মানে ডিটারমাইন করে, নির্ধারণ করে, কন্ট্রোল করে। পরিবেশের কিছু উপাদান আছে, মানুষ যে পরিবেশে থাকে সেই পরিবেশ দ্বারা সে কন্ট্রোল থাকে। যেমন পাহাড়ি এলাকার মানুষ, তারা তাদের যে কর্মপন্থা, জীবন জীবিকা, দৈহিক গঠন, তাদের কৃষ্টি কালচার, এগুলো একটা প্যাটার্নের হয়ে থাকে। সমতল ভূমির মানুষের জীবন জীবিকা, কৃষ্টি কালচার এক ধরনের হয়ে থাকে। আবার উপকূলীয় অঞ্চলে দেখা যাচ্ছে মানুষ প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝার সাথে মোকাবেলা করতে করতে তাদের জীবন জীবিকা এক ধরনের হয়ে থাকে। তার মানে পরিবেশ মানুষের জীবন জীবিকাকে অনেক সময় কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। এই ফিলোসফিক্যাল মতবাদটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম বা পরিবেশিক নিমিত্তবাদ। মানে মানুষ সেখানে শুধুমাত্র কন্ট্রোলড হয়, মানুষের নিজস্ব চিন্তা চেতনা দিয়ে পরিবেশের বিষয়গুলোকে উপভোগ করতে পারে। যখনই পরিবর্তন করতে যায় পরিবেশের উপাদানগুলোকে, তখনই একটা নেগেটিভ প্রভাব চলে আসে। যেমন পরিবেশ মানুষের সামনে অনেকগুলো অপশন, অনেকগুলো সুযোগ সৃষ্টি করে। মানুষ সেই সুযোগটাকে নিয়ে অল্টার করে ফেলে। যেমন বনভূমি, বনভূমি আমাদেরকে কাঠ দেয়, গাছপালা থেকে ফল দেয়। অর্থাৎ নন টিম্বার ফরেস্ট কভার, যেগুলো টিম্বার নাই সেই ধরনের ফরেস্ট যে রিসোর্স, এই সম্পদগুলো দেয়। কিন্তু মানুষ কি করে, তার প্রয়োজন এগুলোকে অল্টার করে ফেলে, চেঞ্জ করে ফেলে, পরিবর্তন করে ফেলে, তখন পরিবেশ একটা নেগেটিভ প্রভাব চলে আসে। তার মানে পরিবেশে অনেকগুলো অপশন আমাদের সামনে থাকবে, আমরা সেটাকে চেঞ্জ করে, ফরেস্ট কভারকে কেটে ওখানে আমরা ইন্ডাস্ট্রি করছি, পাহাড় কেটে সমতল ভূমি করে মানে আমরা বাড়ি তৈরি করছি। এগুলো হলো সম্ভাবনাবাদ। পরিবেশ আমাদের কাছে সম্ভাবনা উপস্থাপন করবে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেগুলো নিব। কিন্তু সেগুলো যদি নেওয়ার ক্ষেত্রে অপরিকল্পিত হয়, তাহলে সেটা থেকে একটা নেগেটিভ সেটব্যাক চলে আসে। এই কথাগুলোকেই একটা বলেছে ডিটারমিনিজম, ডিটারমাইন করে, আরেকটা হলো সম্ভাবনা, অপশন দেয়। সেই সময় সম্ভাবনাকে আমরা কি করি, কাজে লাগাই। এটা
এই কোশ্চেনের মূল প্রতিপাদ্য বিষয়, এগুলো বইয়ের মধ্যে আছে, একটু গুছিয়ে লিখে নেবে। হ্যাঁ, তাহলে মানুষ ও পরিবেশের আন্তঃসম্পর্ক বিশ্লেষণে পারিবেশিক সম্ভাবনাবাদ অবলিক পারিবেশিক নিমিত্তবাদের যে কোনো একটা আলোচনা করবে। ওকে, ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা এটা? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে জনসংখ্যা। আমরা সম্পর্কে আলোচনা করেছিলাম, জনসংখ্যার যে পরিবর্তন হয় এই নিয়ামকগুলো কি কি। জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক, একটা দেশের জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক কি কি হতে পারে, যেমন ফার্টিলিটি, মর্টালিটি, হুম, তার প্রজননশীলতা এবং মরণশীলতা, এ দুটো নির্ভর করে যে প্রতি হাজারে কতজন মানুষ জন্মগ্রহণ করে এবং প্রতি হাজারে কতজন মানুষ মারা যায় প্রতি বছর। শিল্প বিপ্লবের আগে বাংলাদেশে শুধুমাত্র না, গোটা ওয়ার্ল্ডেই প্রজনন হারও ছিল উচ্চ, মৃত্যু হারও ছিল অনেক উচ্চ, মানে উচ্চ, প্রচুর মানুষ মারা যেত। কিন্তু শিল্প বিপ্লবের পরে মেডিসিনাল অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাধনের ফলে এই যে চিকিৎসা ওষুধপত্র আবিষ্কার হচ্ছে, মানুষের জীবন সম্পর্কে মানুষ ভালোভাবে বুঝতে পারছে, এর ফলে হয় কি, মানুষের প্রজননশীলতা অর্থাৎ জন্মহার যেভাবে আছে বাড়ছে ঠিকই, কিন্তু মরণশীলতা অর্থাৎ মৃত্যু হারটা অনেকাংশে কমে গেছে। যেমন আগে আমাদের ইয়েদের কাছে শুনে থাকবে, মুরব্বীদের কাছে শুনে থাকবে যে গুটি বসন্ত হলে গ্রামের পর গ্রাম সাফ হয়ে যেত, মানুষ মারা যেত। এই যে এখন যেটাকে ডায়রিয়া বলছি, কলেরা, অর্থাৎ এটার আরেকটা নাম অনেকে গ্রামগঞ্জে কলেরা বলে। হ্যাঁ, তো এগুলো বমি হলে, পাতলা পায়খানা হলে মানুষ কি করতো, আজকে রাত্রে শুরু হয়েছে সকালবেলায় সে নাই, সব পানি শূন্যতা ইয়ের কারণে একবার মারা যেত শরীর। কিন্তু তার মানে প্রজননশীলতা এবং মরণশীলতা এর মধ্যে একটা ব্যালেন্স কন্ডিশনে আসছে। যে দেশে শুধু প্রজননশীলতা বেড়ে গেছে, মরণশীলতা একবারে কমে যায়, সে দেশে জনসংখ্যা তখন বৃদ্ধি পেয়ে যায়। বাংলাদেশের মতো এই ধরনের তৃতীয় বিশ্ব বা উন্নয়নশীল দেশ, এই দেশগুলোতে প্রজননশীলতার হার অনেক বেশি। বিশেষ করে ট্রপিক্যাল সাবট্রপিক্যাল রিজনের মানুষের পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বলি, আনন্দ বিনোদন বলি, সেগুলো হচ্ছে নিজেদের সংসারের মধ্যে। সোশ্যাল সিকিউরিটি বলে একটা কথা চিন্তা করি সবাই। যেমন গ্রামগঞ্জে এখন আছে কিনা জানি না, অনেকের মধ্যে এই ধারণা ছিল একজনের পর একজন মেয়ে বাচ্চা হলে সে ভবিষ্যতের কথা চিন্তা করে ছেলে বাচ্চা হবে এই আশায় সে 8-10টা ছেলে মেয়ে নিয়ে নিত ওই সময়। ছেলে না হলে বংশ রক্ষা হবে না, এই যে কালচারাল একটা ফেনোমেনা তৃতীয় বিশ্বের মতো দেশে, এই ধরনের ফেনোমেনা গুলো বেশি ছিল কারণ নির্ভরশীলতার কারণে। কিন্তু এই নির্ভরশীলতার কারণে যেহেতু মানে ছেলে ছেলে বাচ্চা তারা বেশি ইয়ে করতো, মানে ছেলে বাচ্চার আশায় তারা সন্তান বেশি নিত। বাংলাদেশে 70-এর দশকে 80-র দশক পর্যন্ত এই ধরনের একটা প্যাটার্ন ছিল, এক ফ্যামিলিতে প্রচুর অনেক বাচ্চা হতো। কিন্তু 90-এর দশকের পর থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে, যেগুলো আমাদের সম্পদ সীমিত, জায়গা সীমিত, স্টিল সবচেয়ে ওয়ার্ল্ডের মধ্যে ঘনবসতি ছোট দেশ হিসেবে বাংলাদেশের ঘনবসতিপূর্ণ দেশ এখনো। এবং এত মানুষ, তার সম্পদের অপরতলতা একে আরো বেশি দরিদ্র করে ফেলে। যদি কারো এখানে অভিজ্ঞতা থাকে ডেভেলপড নেশনে কারো ভিজিট করা বা কারো আত্মীয় স্বজন জিজ্ঞাসা করবে
যে এখানে কথা বলার জন্য একজন মানুষও পাওয়া যায় না রাস্তাঘাটে। এই যে আমি যেখানে আছি কানাডাতে, মোবাইল হলে দেখাতে পারতাম এই গোটা রাস্তার মধ্যে এখন বাজে হলো সকাল 8:30। এখানে রাস্তার মধ্যে একটা মানুষ নাই। তো সবাই যার যার মতো গাড়ি নিয়ে আস্তে করে চলে যাচ্ছে। মানে কেউ কাউকে ডেকে যে একটা কথা বলবে এরকম না। আমাদের দেশে ঘর থেকে বের হলে প্রত্যেকটা জায়গায়, সে গ্রামগঞ্জ যেখানে বলি না কেন, মানুষের তাহলে এই যে প্রযোজনশীলতা উন্নত, মানে হাই ল্যাটিটিউড উচ্চ অক্ষাংশ দেশগুলোতে আবহাওয়ার কারণে, সংস্কৃতির কারণে, অর্থনৈতিক সমৃদ্ধির কারণে, যেহেতু তার অসুস্থ হলে গভর্নমেন্ট তাকে দেখছে, যেহেতু তার কোনো কিছু কাজকর্ম না থাকলে গভর্নমেন্ট তাকে খাবার দিচ্ছে, তার থাকার জায়গা না থাকলে যেহেতু গভর্নমেন্ট দিচ্ছে, যার কারণে সে আর এগুলো নিয়ে চিন্তা করছে না। সন্তান হলেই কি হচ্ছে, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে হবে, এটা তাদের কালচারের মধ্যে অতটা নেই, কিন্তু আমাদের কালচারে আছে। আমাদের বিবাহ ছাড়া একটা ছেলে মেয়ে একসঙ্গে থাকতে পারবে না, কিন্তু এই দেশে বিবাহ ছাড়া থাকতে পারবে। তা বিবাহ ছাড়া যখন থাকবে তখন তারা চিন্তা করে যে একটা বাচ্চা নিয়ে আমার হেডেক নেওয়া দরকার নেই। তার মানে যেহেতু সমাজ তাকে, রাষ্ট্র তাকে দেখছে, আর আমাদের চিন্তা থাকে হলো একটা বাচ্চা নিতে হবে, এই বাচ্চাটা বড় হবে, বাচ্চাটা ভবিষ্যতে আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন বাচ্চাটা যেন আমাকে দেখে। এই যে কালচারাল ফেনোমেনা, জনসংখ্যা পরিবর্তনের নিয়ামকের মধ্যে এটাও একটা নিয়ামক। সাংস্কৃতিক ফ্যাক্টর একটা, আবহাওয়াগত ফ্যাক্টর আছে, প্রজননশীলতা, মরণশীলতা, এগুলো ফ্যাক্টর আছে। উন্নত বিশ্বে প্রজননশীলতা কম, মরণশীলতা কম, ফলে তাদের জনসংখ্যা স্ট্যাগনেট অবস্থায় আছে, যার কারণে বিভিন্ন দেশে কর্মক্ষম জনসংখ্যা মাইগ্রেশন, অভিগমন করে আসে বিশ্বের বিভিন্ন দেশে। তাহলে এই কোশ্চেনটা হলো, এই যে আলোচনাগুলো করলাম জনসংখ্যা কিভাবে পরিবর্তন হয় তার নিয়ামক, তাহলে প্রথমে জনসংখ্যা কি, জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক, আর বিশ্বব্যাপী প্রজননশীলতার ধারা, কোন দেশে বেশি কোন দেশে কম, কেন বেশি কেন কম, এইগুলোই কথাগুলো বললাম আমি। পার্থক্য বোঝা গেল? হুম। জি স্যার। আচ্ছা, এগুলো বইয়ের মধ্যে সুন্দর করে আর বলা আছে, আমি তো উদাহরণ দিয়ে দিয়ে যা সংক্ষেপে বললাম। তাহলে এরপরে হলো অভিগমন কাকে বলে, অভিগমনের কারণ সমূহ উল্লেখ করতে হবে, অভিগমনের শ্রেণীভাগ করে বৈশিষ্ট্যগুলো। তাহলে ক্লাস্টার করলাম কয়টা আমরা, আমরা ক্লাস্টার করলাম, প্রথমে একটা জনপদের সংজ্ঞা বললাম, উপাদান বললাম, প্রকৃতি বললাম, তারপরে মনুষ্য কর্মকাণ্ড বললাম, এগুলো নিয়ে একটা কোশ্চেন হতে পারে, মানবিক ভূগোলের সংজ্ঞা, প্রকৃতি পরিধি নিয়ে একটা কোশ্চেন হতে পারে, গ্রামীণ জনপদের প্যাটার্ন নিয়ে একটা হতে পারে, মানুষ পরিবেশ আন্তঃসম্পর্ক বিশ্লেষণ নিয়ে হতে পারে, জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক, প্রযোজনশীলতা ধারা, আর অভিগমন, অভিগমনের শ্রেণীভাগ, কারণ বৈশিষ্ট্য, এইগুলো পড়লে যে কোনো ছয়টা, এর পাঁচটা, এখান থেকে 5টা থেকে 6টা একটু ভালো মতো পড়তে হবে টপিক গুলো, যাতে মডারেশন হলেও কোশ্চেন 4টা পাওয়া যায়। ঠিক আছে, যে কোনো 6টা ধরে পড়লেই হবে। আমি অত অনেকগুলো টপিক বললাম, 7টা মতো বললাম না, তাই না? জি স্যার। তাহলে এখান থেকে জনসংখ্যা নিয়ে যদি পড়া যায়, অভিগমন নিয়ে পড়া যায়, একটা পাওয়া যাবে। মানুষ পরিবেশ সম্পর্ক, এই পরিবেশ সমানবাদ নিয়মবাদ নিয়ে পড়লে একটা পাওয়া যাবে। জনপদ নিয়ে পড়লে, গ্রামীণ জনপদের প্যাটার্ন নিয়ে পড়লে একটা পাওয়া যাবে। মনুষ্য কর্মকাণ্ড নিয়ে পড়লে একটা পাওয়া যাবে। মানবিক ভূগোলের সংজ্ঞা, পরিধি, প্রকৃতি, এগুলো নিয়ে পড়লে একটা পাওয়া যাবে। তাই ডিসিশন নিতে হবে কোনটা কোনটা আমি পরীক্ষায় ভালো করব, এখন থেকে সেভাবে প্রিপারেশন নেবে। ঠিক আছে, সবগুলো প্রিপারেশন দরকার নেই, 6টা জি যে স্যার। কোনো 4টা লিখতে হবে, তো 6টা পড়লেই 4টা পাওয়া যাবে আশা করি। হুম। আচ্ছা, শর্ট নোটের মধ্যে যদি পরিবেশিক নিমিত্তবাদ ওখানে বড থাকে, তাহলে শর্টে চলে আসবে সম্ভাবনাবাদ, আর যদি ওখানে শর্ট সম্ভাবনাবাদ থাকে তাহলে এখানে বড, তাই এই জন্য পরিবেশিক নিমিত্তবাদ আর সম্ভাবনাবাদ, এই দুটো যদি একটু প্রিপারেশন নেওয়া হয় তাহলে শর্ট ব্রড মিলে কোশ্চেন নেওয়া হবে। হ্যামলেট, আমরা গতদিনের আলোচনায় বলেছিলাম হ্যামলেট বলতে কি বোঝায়, হ্যামলেটের বৈশিষ্ট্যগুলো কি কি, বয়স, এস, সেক্স, প্রাইমেটের কথা বলেছিলাম, মনে আছে? এগুলো বলেছিলাম যে, হুম। জি স্যার। আচ্ছা,
কিন্তু দেখাতে পারিনি ড্র করে, আজকে একটু দেখাই দিই, হ্যাঁ, কয়েকটা জিনিস। আচ্ছা, আগে কোশ্চেনের প্যাটার্নটা নিয়ে আলোচনা করি, তারপরে এগুলো। জনমিতিক পরিবৃত্তিকাল তত্ত্ব, এটা নিয়ে শর্ট নোট থাকতে পারে, প্রায় এটা আসে প্রতি বছরই প্রায় দেখা যায়। জনমিতিক পরিবৃত্তিকাল তত্ত্ব, ইংলিশে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, এটা নিয়ে একটা আসতে পারে। শর্ট নোট আসলে হলো জাস্ট তত্ত্বটা কি, একটা ছবি এঁকে জাস্ট 1-2 পৃষ্ঠার মধ্যে লিখলেই হবে, বেশি বড় করতে গেলে দেখা গেলো ব্রড কোশ্চেন শর্ট না, আচ্ছা হয়ে যাবে। তবে খ্রিস্টলের কেন্দ্রীয় স্থান তত্ত্ব আছে, নগর নগর জনপদ, একটা নগর জনপদের, আমি এগুলো জাস্ট ছবি এঁকে এঁকে দেখাচ্ছি এরকমই, হ্যাঁ, একটু আইডিয়া দিয়ে দিই, তাহলে বই থেকে পড়তে পারবে সবাই। পারিবেশিক নিমিত্তবাদের কথা বলেছি, সম্ভাবনাবাদের কথা বলেছি, উপরে ব্রড কোশ্চেন, ওখানে যদি একটা ব্রড থাকে তাহলে পরিবেশিক সম্ভাবনাবাদ যদি ব্রডে আসে তাহলে শর্ট নোটের নিমিত্তবাদ, তার মানে ওই দুটো পড়লে শর্ট ব্রড মিলে কমন পড়বে আর কি, আশা করি। হ্যামলেট বলতে কি বোঝায়, হ্যামলেটের বৈশিষ্ট্য, হ্যামলেট হলো গ্রামের ওই যে ছোট, গতদিন যেটা আলোচনা করছিলাম, কি কি সুবিধা থাকে না থাকে, হ্যামলেট। তারপরে প্রাকৃতিক পরিবেশের উপর মানুষের হস্তক্ষেপের প্রভাব আলোচনা, মানে আমরা যদি প্রাকৃতিক পরিবেশের উপর হস্তক্ষেপ করি তাহলে কি কি নেগেটিভ সেটব্যাক আমাদের এখানে আসতে পারে। প্রাকৃতিক পরিবেশের উপর মানুষের যদি হস্তক্ষেপ চলে যায়, পাহাড় যদি কাটি কি ধরনের হতে পারে, গাছপালা কেটে ফেলি কি ধরনের হতে পারে, নদ নদী ভরাট করে ফেলি তাহলে কি ধরনের হতে পারে, পানি দূষণ করলে আমাদের উপর কি প্রভাব আসতে পারে, বায়ু দূষণ করলে, এগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান, এগুলোর উপরে যদি আমি প্রভাব পড়ি তাহলে আমাদের স্বাস্থ্যগত ঝুঁকি আসতে পারে। এগুলো কথাগুলো আমরা কতদিন আলোচনা করেছি। হুম। এস এক্স পিরামিড বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা, আর ম্যালথাসের থিওরি, এই যে কথাগুলো বললাম এর মধ্যে ম্যালথাসের থিওরি, এস এক্স পিরামিড, প্রাকৃতিক পরিবেশের উপর হস্তক্ষেপ, হ্যামলেট, এগুলো পড়লেই দেখা যাবে চারটা পাওয়া যাবে আর কি, হ্যাঁ। আরো বিভিন্ন ধরনের কোশ্চেন থাকবে, সব তো আর এক, মানে আটটাই তো পড়লে আটটাই কমন পাবে সে। ওকে, আচ্ছা, আমি এস সিক্স প্যারামিটার একটা ইয়ে দেখাই একটু। ওই গতদিন তো সবাইকে মুখোমুখি ইয়ে করেছিলাম, দেখি আমরা পারি কিনা এটা দেখাতে। হুম, আচ্ছা, তো সবাই কি দেখতে পাচ্ছি আমরা? স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্যার এখন স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার। এই যে এখন সামনে, দেখা যাচ্ছে স্যার। স্যার এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ওই জিনিসগুলো একটু বুঝাই, হ্যাঁ। যেমন আমরা এভাবে বলেছিলাম এস এক্স পিরামিড কি, একটা দেশের একদিকে হচ্ছে মেল, এদিকে মেল, মেল মানে পুরুষ, আর এদিকে হচ্ছে ফিমেল, আর ভার্টিক্যালি হলো এজ স্ট্রাকচার, এজ, হয়তো ফর এক্সাম্পল আমার দেশে যদি 0 থেকে 5 বছরের জনসংখ্যা এরকম 5 5 10 10 করে যদি আমরা এরকম ধরি, 10 15 20, হ্যাঁ,
এই মাঝখানে গ্রুপটা হচ্ছে ইয়াং, কর্মক্ষম জনসংখ্যা। আর এদিক থেকে আবার মানে 5, 10 এরকম যদি আমরা ক্যালকুলেট করি আর কি, হ্যাঁ, করতে করতে এখানে 50, 60 এরকম, মানে একই ইন্টারভ্যাল দিলাম, 10 10 করে যদি দিই, 60 80 এরকম গেল, তাহলে কোন জনসংখ্যাটা বেশি দেখা যাচ্ছে একটা দেশের? দেখা যাচ্ছে এই যে 50-এর উপরে জনসংখ্যা বেশি, কারণ এই দুটো স্কুইজ হয়ে গেছে না মাঝখানে, কোকা কোলা শেপ হয়ে গেছে না। আবার 5 থেকে 10 15 বছরের জনসংখ্যা বেশি, তাই এই দুটো অংশ কি জনগোষ্ঠী যদি বেশি হয়, সে দেশে কি কর্মক্ষম জনসংখ্যা বেশি থাকে না কম থাকে? কম থাকে স্যার। তবে তার মানে এরকম যদি পেটের মাঝখানে যদি এরকম স্কুইজ হয়ে যায়, ছোট হয়ে যায়, সে দেশটা কি উন্নত দেশ মিন করবে না উন্নত দেশ মিন করবে? কর্মক্ষম জনসংখ্যা যদি কম থাকে, সেই দেশ কি উন্নত হতে পারে? অনুন্নত স্যার। না স্যার, এটা অনুন্নত অনুন্নত দেশ। অনুন্নত। স্যার। তাহলে আমি যদি সংক্ষেপে এখন এটাকে জাস্ট ড্র করার তো প্যাটার্নটা বললাম, আমরা যদি এইভাবে নেই, ফর এক্সাম্পল, এটা কি মিন করে? উপরের দিকে হলো নির্ভরশীল জনসংখ্যা, নিচের দিকে নির্ভরশীল জনসংখ্যা। হ্যাঁ, উন্নত দেশ স্যার, উন্নত। হ্যাঁ, লোক, কর্মক্ষম জনসংখ্যা এখানে অনেক বেশি না? কর্মক্ষম জি স্যার। জনসংখ্যা। তাহলে এজ এবং সেক্স, এজ বলতে এই এজ, আর সেক্স বলতে মেল এবং ফিমেল, এই দুটো দিয়ে যে পিরামিডটা হয়, পিরামিড দেখে বোঝা যায় কোন দেশ কতটুকু। কোন দেশ যদি এরকম হয়, তাহলে সেই দেশে পুরুষ এবং স্ত্রীর মধ্যে কার সংখ্যা বেশি? এখানে মহিলার সংখ্যা বেশি স্যার। মহিলার সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম, জি স্যার। এবং নির্ভরশীল জনসংখ্যা বেশি, কর্মক্ষম জনসংখ্যা মডারেট, আবার ওইদিকে বৃদ্ধ জনসংখ্যা কম। জি স্যার। এগুলো এক ধরনের প্যাটার্ন। আবার যদি এরকম হয়, দেখা যাচ্ছে পুরুষের সংখ্যা হচ্ছে অনেক কম, পুরুষের সংখ্যা বেশি, আবার মহিলার সংখ্যা কম। এরকম যদি হয়, তাহলে মহিলার সংখ্যা অনেক কম, তাহলে প্রজননশীলতা, মরণশীলতার, মানে প্রজননশীলতার ইয়েটা, রেটটা তখন কি হবে? তখন এইসব দেশে দেখা যাচ্ছে যে পুরুষ এবং মহিলার যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা নাই, কিন্তু কর্মক্ষম জনসংখ্যা আগের জেনারেশন থেকে যেটুকু রয়ে গেছে, এবং নির্ভরশীল জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তার মানে এগুলো হচ্ছে একটা স্ট্যাটিস্টিক অবস্থা। হুম। তাহলে এইভাবে সংক্ষেপে দেখবে বইয়ের মধ্যে আছে, এরকম প্যাটার্ন আছে, এরকম করে প্যাটার্ন দেওয়া আছে, এইভাবে ট্রায়াঙ্গেল করে প্যাটার্ন দেওয়া আছে, ট্রায়াঙ্গেল করে প্যাটার্ন দেওয়া আছে, দেখবে এরকম ভাবে মাঝখানে এরকম স্কুইজ, এইভাবে এরকম শেপ দেওয়া আছে। তো এগুলো নির্ভর করে যে কোনটা নির্ভরশীল জনসংখ্যা বেশি, মেল ফিমেল বেশি কম বেশি, কর্মক্ষম জনসংখ্যা কম বেশি, এগুলো একটা দেশকে রিপ্রেজেন্ট করে জনসংখ্যা তথ্য দিয়ে। এটাকে বলা হয় যে এজ সেক্স পিরামিড। এরকম বানিয়ে বানিয়ে একটু বই থেকে বললেই তো নিজে ড্র করতে পারবে, পারবে না? হুম, জি স্যার। কঠিন লাগলো? জি স্যার, পারবো না স্যার। স্যার, না কঠিন না স্যার, স্যার। কঠিন না। তাহলে আমি ওইটাই বলতে যাচ্ছিলাম যে আমরা, হুম, কি ব্যাপার, এখানে তো আমি করলাম। আরেকটা হলো, আর সব সব স্যাররা যদি আপনার মতো এভাবে এভাবে স্যাররা যদি সবাই এভাবে পার্টিসিপেট করতেন, তাহলে স্যার আমাদের পড়াশোনা নিয়ে কোনো টেনশনই হতো না। এখন তো স্যার টেনশনে শেষ হয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা বাবা, এক একজন তো স্টাইল আলাদা, যেমন ভাই বোনের মধ্যে সবাই কি এক? হ্যাঁ, জি না স্যার, জি না স্যার। আচ্ছা, সবাই তো এক না।
ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা ম্যালথাসের থিওরি বলি। ম্যালথাসের থিওরিটা হলো, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অক্ষ হয়, আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে জ্যামিতিক হারে। জ্যামিতিক হারে মানে হলো 2, 4, জি স্যার, 16, 32, ঠিক আছে? জি স্যার, জি স্যার। জনসংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে জ্যামিতিক হারে। জ্যামিতিক হারে উন্নত বিশ্বে। তো জ্যামিতিক হারে বৃদ্ধি পেলে সেটা কি হয়, এই জাস্ট এরকম খাড়া হয়ে যায় জনসংখ্যাটা, অর্থাৎ নিচে কম, আস্তে আস্তে অনেক বৃদ্ধি পেয়ে যায়। আর খাদ্য উৎপাদন হয় হচ্ছে গাণিতিক হারে। এখন ফর এক্সাম্পল, কোন একটা দেশের জনসংখ্যা হচ্ছে এই যে বৃদ্ধি পেল, জনসংখ্যা হচ্ছে এই পর্যায়ে চলে গেছে তার, আর তার খাদ্য উৎপাদন আছে কোন জায়গায়? একদম নিচের দিকে স্যার। তাহলে এই দেশ কি গরিব দেশ না বড়লোক দেশ? তাহলে তো অবশ্যই গরিব দেশ স্যার। কি কঠিন লাগে এগুলো? হ্যাঁ, না স্যার, অনেক কঠিন লাগে না স্যার, ইজি বুঝতে আলহামদুলিল্লাহ, ভালো ইজি আছে স্যার। তাহলে কোনো একটা, ম্যালথাস বলেছেন, একটা দেশের যখন জনসংখ্যা বৃদ্ধি পাবে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন পাবে হচ্ছে গাণিতিক হারে, তখন এই যে ইমব্যালেন্স কন্ডিশন, এই ইমব্যালেন্স কন্ডিশনটা সেই দেশের অর্থনৈতিক সোশ্യോ ইকোনমিক কন্ডিশনকে রিপ্রেজেন্ট করে। দ্যাটস ওয়াই জনসংখ্যাকে তখন কি করতে হবে, তখন তাকে নিচের দিকে অর্থাৎ কন্ট্রোল করে, এই জনসংখ্যাটাকে তখন অন্য একটা কালার দিয়ে আমি, স্কাই ব্লু কালার তো আছেই, জনসংখ্যা বৃদ্ধির হারকে কমাই দিতে হবে স্যার। তখন কমাতে হবে, পলিসি গ্রহণ করতে হবে তখন, ঠিক আছে? জি স্যার, জি তখন স্যার। আমাদেরকে পলিসি গ্রহণ করতে হবে, তখন জনসংখ্যাকে এই যে রেখাটা আছে, এই রেখাটাকে তখন নিয়ন্ত্রণ করে, এটা হলো সময়ের সাপেক্ষে, এটা তো টাইম, টাইমের সাপেক্ষে আমাকে কি করতে হবে, টাইমের সাপেক্ষে এটাকে আমাকে আস্তে আস্তে ওই যে লেখাটা, এই রেখাটাকে ডাউন করে খাদ্যের সাথে এইভাবে নিতে হবে, আর খাদ্য উৎপাদনটাকে উপরের দিকে নিতে হবে, তখন সেই দেশ আর গরিব থাকবে না। খাদ্য উৎপাদনটা তখন এই কালো লাইনটা যাবে হচ্ছে আপে, আর এই নীল লাইনটা চলে আসবে নিচের দিকে। ডাউন নাই। তখন খাদ্য উদ্বৃত্ত থাকবে, সারপ্লাস থাকবে, তখন আর খাবার নিয়ে তখন আর কষ্ট হবে না, ঘাটতি পড়বে না। ম্যালথাসের থিওরির মূল বক্তব্য হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে জ্যামিতিক হারে, খাদ্য বৃদ্ধি পায় হচ্ছে গাণিতিক হারে। গাণিতিক হারে। সেটাকে কোন দেশে কিভাবে বৃদ্ধি পায়, সব দেশে তো এক টাইপের না। জি না স্যার। তখন আমার যদি দেখি এইভাবে জনসংখ্যাকে, তখন নিয়ন্ত্রণ করার জন্য আমাকে ডাউনওয়ার্ড ডিরেকশনে পলিসি গ্রহণ করতে হবে, যে এই জনসংখ্যা, যেমন চীনে এক সন্তানের বেশি কেউ নিতে পারবে না, গভর্নমেন্টের রুল ছিল এটা। হুম তখন তারা, তাহলে তো আবার ঝামেলা আছে স্যার। তাদের স্যার এক সময় তো কর্মক্ষম জনসংখ্যা কমে যাবে। না, তারা পরবর্তীতে আবার 2 সন্তানের ইয়ে করেছে। ও তা সিদ্ধান্ত থেকে ছড়ে গেছে স্যার। তো পরে পরে যখন দেখলো এইভাবে হচ্ছে, যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলো আছে, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, তারা ইনসেন্টিভ দিচ্ছে, বাচ্চা নিলে ইনসেন্টিভ দেয়, যে আচ্ছা যার আচ্ছা। যার বেবি হবে তার বেবি একবার হওয়া থেকে শুরু করে, মানে হসপিটালের খরচ থেকে শুরু করে, আর শিক্ষা টিক্ষা সব ফ্রি, প্রতি মাসে সে $300 করে পাবে। কানাডায় আছে এই পলিসি, ইংল্যান্ডে আছে এই পলিসি, কারণ এরা তো বৈবাহিক বন্ধন আবদ্ধ হয় না, ফলে তাদের জনসংখ্যা কমে যাচ্ছে। এটা বাংলাদেশ না যে এক একজনের সুযোগ সুবিধা পেলেই 8-10টা করে নিবে, সেটা তো না। ঠিক আছে? ওয়াটার এই পলিসি খুব ইন্টারেস্টিং, এগুলো জনসংখ্যা নিয়ে পড়তে গেলে না, যদি একটু ইন্টারেস্ট নিয়ে পড়া যায়, খুবই, কেন জনসংখ্যা, কি কি সুযোগ সুবিধা দিয়ে তারা জনসংখ্যা বাড়াচ্ছে। যেমন পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান, আফ্রিকান কান্ট্রি থেকে যারা নাকি মাইগ্রেট করে আসে, তাদের এক একজনের 5-7টা করে বাচ্চা নেয়।
500 টাকা করে বাচ্চা নেওয়া মানে হলো $1500 করে পায়, তার খাওয়ার টাকা এমনি হয়ে যায় সরকার থেকে। তারা বাঙালি তো আর ইন্ডিয়ানদের বুদ্ধি তো যা সেই, না, পাকিস্তানেরও নাই, পাকিস্তানেরও এরকম। পাকিস্তানিরাও নেয়। ট্রলি, 3টা ট্রলিতে 3 বাচ্চা, পেটে একটা, আর আর ওই কুকুরের বাচ্চার মতো বেল্ট দিয়ে একটা ধরে নিয়ে টানে আর কি, বেল্টের সাথে, এরকম স্কুলে দেখা যায়, ঠিক আছে? তাও পারি। তো এই জন্য ম্যালথস বলেছে যে ওয়ার্ল্ডের সব দেশেই জনসংখ্যা আসলে বৃদ্ধি হওয়ার কথা এইভাবে জ্যামিতিক হারে, কিন্তু কোনো দেশে যদি কমে যায় তখন সেটাকে আবার বাড়াতে হবে। ফর এক্সাম্পল, জনসংখ্যা কোন একটা দেশে, আমরা দেখলাম যে ফর এক্সাম্পল, কোন একটা দেশে খাদ্য, এটা যদি এটা ফুড, এটা এই কালো লাইনটা ফুড ধরছি আমি, হ্যাঁ, খাদ্য উৎপাদন ধরছি, ফুড, যে জনসংখ্যা এত কম, এত কম, তাহলে এইটা উৎপাদন করবে কে? তখন সেই দেশের জনসংখ্যাকে আবার কি করতে হয়? একটু বাড়ানোর জন্য Yes, করতে হবে পলিসি স্যার। নেয় গভর্নমেন্ট, কারণ ওটা কাছাকাছি আনার জন্য পলিসি নেয়। এই পলিসি নেওয়ার জন্য তারা ইমিগ্রেশন করে, ইমিগ্রেশনের ব্যবস্থা করে। এই যেমন কানাডায় কাজ করার লোকজন নাই, যার কারণে ইমিগ্রেশনের ব্যবস্থা আছে। যেসব দেশে মাঝে মাঝে ইমিগ্রেশনের অফার করে, তাই না? এই ধরনের, যাদের নন ফর্মাল জব করার লোক নাই, কে করবে এই কাজগুলো? এই ধরনের। এটা ম্যালথাসের থিওরির মূল বক্তব্য। কঠিন লাগলো? ম্যালথাস, তারপর পিরামিড, এগুলো, হ্যাঁ? নো স্যার। তাহলে আমাদের কি পরীক্ষার একটা বেসিক আইডিয়া হলো যে কি কি পড়তে হবে না পড়তে হবে? জি স্যার। ইয়েস স্যার। হুম। এখন আমাদের ক্লাস, সময় পেলে ক্লাস নিলেও হবে, না পেলে আমরা বই থেকে এইগুলো টপিকগুলো পড়ে নেব। কারণ যেহেতু আমি দেশের বাইরে আছি, আমার ফিরতে ফিরতে এন্ড অফ দিস মান্থ। পরীক্ষার ডেট হয়েছে কবে বললো? 20 তারিখে স্যার। 26 তারিখ স্যার, 26। আমি তো স্টিল তখন বাইরে থাকবো, হ্যাঁ, দেশের বাইরে। আমি আর ফিরবো 30 তারিখে। 30 তারিখ থেকে অ্যাভেলেবল আমি। সুতরাং কারো কোনো কোশ্চিন আছে, মানে কোশ্চিন নিয়ে কোনো কোশ্চিন আছে কিনা, কোয়েরি আছে কিনা? আচ্ছা। স্যার আর কোশ্চেন বলতে স্যার আমি একটু পরে জয়েন করছি তো তো স্যার মানে মনে হয় যে যারা গুরুত্বপূর্ণ স্টুডেন্ট যে আছে তাদেরকে কোশ্চেন গুলো আপনি রিপিট দিলেন। করতে হলে আমি একটা সিকোয়েন্সে বলেছি তো, এখন ভুলে যাব। ওই যারা বন্ধুরা প্রথম থেকে ছিল এদের সাথে শেয়ার করে নিতে হবে একটু, হ্যাঁ, ঠিক আছে? ওকে, জি স্যার। ওকে। আর এমনি ওভারভিউ আমি এইভাবে বলি, শর্ট নোটের মধ্যে আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিটাও ঠিক ওইভাবে পড়ে নিবে। ওটাও ঠিক তাই, 3টা ফেজ আছে, প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজ। কখন প্রজননশীলতা আর মরণশীলতা বাড়লো কমলো, জনভিত্তিক পরিবৃত্তিকাল তত্ত্ব লিখে রাখি, নোটটা, শর্ট নোট। জনভিত্তিক পরিবৃত্তিকাল তত্ত্ব, ইংলিশে বলে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। জনসংখ্যা নিয়ে বললাম না, পড়তে গেলে এই ভূগোলের মধ্যে জনসংখ্যা নিয়ে পড়তে গেলে খুব মজা লাগে এগুলো, কারণ কি কেন বাড়ে, কেন কমে, কিভাবে কন্ট্রোল করা যায়, এই তত্ত্বগুলো ওয়ার্ল্ড কনটেক্সটে, বাংলাদেশের কনটেক্সটে অনেক উদাহরণ আছে এগুলো, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা বললাম ওটো, আরেকটা বললাম পারিবেশিক নিমিত্তবাদ বা সম্ভাবনাবাদ, ব্রড শর্ট মিলে যে কোনো এক জায়গায়। হ্যামলেট বললাম একটা, তারপরে প্রাকৃতিক পরিবেশের মানুষের হস্তক্ষেপ বললাম, বয়স লিঙ্গ পিরামিড বললাম, আর ম্যালথাসের থিওরি বললাম। এই কটার মধ্যে 6টা পড়লেই ইনশাল্লাহ 4টা পাওয়া যাবে আশা করি। আর ব্রড কোশ্চেন বললাম, ভূগোল, মানবিক ভূগোল এর প্রকৃতি, পরিধি, এটা নিয়ে একটা, মনুষ্য কর্মকাণ্ড বা অর্থনৈতিক কর্মকাণ্ড, শ্রেণীভাগ, এগুলো নিয়ে একটা, জনপদের সংজ্ঞা, উপাদান, প্রকৃতি নিয়ে একটা, গ্রামীণ জনপদের প্যাটার্ন এর মধ্যে একটা থাকতে পারে, মানুষ ও পরিবেশের সম্পর্ক, যে নিমিত্তবাদ, সম্ভাবনাবাদ, এগুলো নিয়ে একটা, জনসংখ্যার নিয়ামক, বিশ্ব প্রজননশীলতার ধারা বিশ্বব্যাপী, এটা, আর অভিগমন। অভিগমন জনসংখ্যা নিয়ে পড়লে একটা পাওয়া যাবে। তাহলে এই দুটো পড়লে একটা পাওয়া যাচ্ছে, জনপদ নিয়ে পড়লে একটা পাওয়া যাচ্ছে, মনুষ্য কর্মকাণ্ড নিয়ে একটা পাওয়া যাচ্ছে, আর বেসিক ডেফিনেশন পড়লে একটা পাওয়া যাচ্ছে। আর কি চাই? কোশ্চেনের প্যাটার্ন তো হয়েই যাচ্ছে, 4টে 4টে করে, তাই না? জি স্যার, জি জি স্যার। স্যার। তবে বুদ্ধি করে একটু সিদ্ধান্ত নিতে হবে। আগে একবার স্যার যা বলছে সব পড়ে তারপরে দেখা গেলো কোনটাই লিখতে পারলাম না, হ্যাঁ। আর এখন থেকে পয়েন্ট করে নিতে হবে যে আমি কি কি লিখবো না লিখবো। আরেকটা জিনিস আমার, 1 মিনিট আমি বলে শেষ করি। সেটা হলো, ফর এক্সাম্পল, আচ্ছা,
এটা খাতা আছে, আমি সবাইকে একই ইয়ে করে প্রতি বছর আমার খুব কষ্ট হয় খাতা দেখতে, বিশেষ করে আহ, যারা ক্লাস করে না তারা খাতাগুলো এমন ভাবে লেখে। এটা খাতার হচ্ছে যদি থাকে, এটা যদি তার চারিদিকে বাউন্ডারি থাকে, কেউ কি করে কষ্ট করে এই এখানে লেখে এইভাবে এক লিখেই, মানে জাস্ট এক লেখে, লিখে এখান থেকে উত্তর লেখা শুরু করে, লিখে এখানে এই যে 3 লেখে, লিখে উত্তর লেখা শুরু করে। ডোন্ট ডু ইট, এটা করবে না, হ্যাঁ, এটা করবে না। করবে কিভাবে? যে ভেরি স্পেসিফিক, যাই লিখি, কম লিখি বেশি লিখি ডাজন্ট ম্যাটার, খাতার অর্গানাইজেশনটা একটা ব্যাপার আছে। অর্থাৎ প্রথমে আমি 1 নং কোশ্চেনে যদি উত্তর লিখি, একবার জাস্ট এইভাবে কোশ্চেনটা লিখে 1 নং, ওই যে আমরা যে স্কুলে লিখতাম না, আমি লিখতে পারছি না ইয়ে ইয়ে কাটসর দিয়ে, হ্যাঁ, এখানে 1 নং কোশ্চেনের উত্তর লিখলাম এই জায়গায়, এখান থেকে লেখা শুরু করবো, সংজ্ঞা লিখলে এখান থেকে লিখবো, লিখে শ্রেণীভাগ, তাহলে আবার একটা পয়েন্ট করবো এখানে করে, এই প্যারার মধ্যে তার শ্রেণীভাগ লিখবো, উপরের শ্রেণীভাগ লিখবো, বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য শব্দটা লিখে তারপরে এইভাবে বৈশিষ্ট্যগুলো লিখবো। এটা শেষ হয়ে গেলে এখানে জায়গা থাকলো, আমরা ওই না লিখে পরবর্তী পৃষ্ঠায় চলে যাবো 2 নাম্বার লিখতে বা 3 নাম্বার লিখতে। মানে মোট কথা হলো এই কোনার দিকে এক লিখে, তারপরে এই একবার টানা না লিখে প্যারা প্যারা করে লিখবো, খাতার মধ্যে 3টে প্যারা থাকবে আর কি, ঠিক আছে, 3টে প্যারা থাকবে। তাহলে হয় কি, ডেকোরেশনটা থাকলে টিচারদের একটু এভালুয়েশন করতে সুবিধা হয় অটোমেটিক্যালি। আর যারা ওই যে সারা বছর ক্লাস ক্লাস করে না, কোনো পরীক্ষা থাকে না কিছু না, ওই গিয়ে কোনো রকম করে হাবি জাবি লিখে চলে আসে, এতে খাতাগুলো পড়তেও খুব কষ্ট হয়ে যায়, খুবই কষ্ট হয়ে যায়। সুতরাং খাতার ঠিক মাঝখানে 1 নং প্রশ্ন উত্তর লিখে বা 2 নং প্রশ্ন উত্তর লিখে যাব, একটা মার্কার দিয়ে মার্ক করে দেবো, যে এটা স্যার যেন বুঝতে পারে যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার কোশ্চেন উত্তর। আর কোশ্চেন উত্তর লেখার সময় কোন কোশ্চেন উত্তর দিচ্ছি সেটা মিলিয়ে যেন আমরা লিখতে পারি। দেখা গেল লিখছি 2, তাড়াহুড়া করে 1 লিখে ফেললাম, ওইটার জন্য পরীক্ষার আগে পরে যেন মাস্ট আমরা এনশিওর করি। এরকম অনেক হয়েছে, মনুষ্য কর্মকাণ্ড লিখছে 3 নাম্বারে বা 4 নাম্বারে কোশ্চেন, সে লিখে রাখছে 5 বা 6 লিখে রাখছে, পরে এটা কিন্তু এক্সামিনের উপর নির্ভর করে, সে না মার্কস দিতেও পারে, জিরোও দিতে পারে, কারণ পাশে তো ওই কোশ্চেন না, সে দিবে কেন মার্কস? আবার কেউ চিন্তা করে থাক, ও ভুল করে লিখছে, কোশ্চেনটা তো লিখছে উত্তর, আচ্ছা দিয়ে দিই। তাই আল্লাহর রাস্তায় চাওয়া তো দরকার নেই, একটু চেক করলেই তো হয়ে যায়, তাই না? হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তো কারো এইভাবে খাতার মধ্যে সুন্দর করে অর্গানাইজ করে প্যারা প্যারা করে লিখবে সবাই, তাহলে খাতাটা মানে ডেকোরেশন আছে। কারো বাসায় দাওয়া দিলে কি করে, সুন্দর করে টেবিলের উপরে খাবার কম দিক বেশি দিক একটা করে সেপারেট করে দেয়, নাকি চিন্তা করে মেহমান তো খাবেই, সব মিশাই দিই একসঙ্গে, এটা মনে করে, হ্যাঁ? তাই মনে করে ডেকোরেশন করে না একটু? না স্যার, না স্যার, সুন্দর করে দেয় আর কি। যত গরিব মানুষই হোক না কেন, ভাত ডাল দিলেও তো ভাতটা আলাদা দেয়, ডালটা আলাদা দেয়, নাকি? জি স্যার। সে তো আর এমন না যে স্যার স্যারকে দাওয়াত দিয়েছি খাবে, আছে মিশাই দিই একসঙ্গে ভাত আর ডাল, হ্যাঁ? তো একটু খাতাটাও ঠিক এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর করে গুছিয়ে লিখবে, কম কম লেখা হোক ডাজন্ট ম্যাটার, অর্গানাইজেশন ভালো থাকলে একটু মার্কার পেনটা মার্ক করে দিলে স্যাররা দেখে ইয়া পায়, তখন অটোমেটিক্যালি একটু ঘাটতি থাকলেও ওটা প্রভাব পড়ে না খাতায়, ঠিক আছে? ওকে, জি স্যার। জি স্যার। জি স্যার। তৈরি না থাকলে আমি শেষ করি, কারণ আমার আরেকটা আবার লেকচার ওই যে ফিলোসফিতে জয়েন করতে হবে, এইভাবে তাদের করে অ্যাপ আপ করতে হবে আজকে। হ্যাঁ, তো সবার জন্য জি স্যার। শুভকামনা রইল। কোনো টপিকে প্রবলেম থাকলে আমাকে জানালে আমি আবার সময় করে হয়তো সেটা নিয়ে আলোচনা করব। ওকে, স্যার আমাদের জন্য দোয়া করবেন স্যার, যেন আমরা সবাই পরীক্ষায় আপনার ইচ্ছে মতো ভালো লিখতে পারি স্যার, আপনি যেভাবে বলছেন পড়াইছেন স্যার, ওকে, বিশেষ করে দোয়া করেন স্যার। থ্যাংক ইউ, হ্যাঁ, ভালো থাকবে, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার। কারো কোনো প্রবলেম থাকলে হাই আমাকে জানাবে, হ্যাঁ, ঠিক আছে, জেনে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ।